প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম, বড় হয়েছে অন্তর্বর্তী সরকার, প্রশাসনে চলছে রদবদল। এ বিষয়ে কথা বলার জন্যে একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আমরা পরিচয় হয়ে নিচ্ছি। স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল্লাহ হাসান। আরও একজন অতিথি আমাদের সঙ্গে অল্প সময়ের ভেতরই যুক্ত হবেন। তিনি যখনই সংযুক্ত হবেন আমরা তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। আলোচনায় যাচ্ছি, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কার, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক এমপি লতিফ রিমান্ডে, ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে বিএনপি, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮ জনের দেহ রাজধানীর দুটি হাসপাতালের মর্গে, স্বজনের খোঁজ না মেলায় হস্তান্তর হচ্ছে না। এবং আগামীকাল সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে শ্রেণীকক্ষ, বিশেষ ক্লাসের মাধ্যমে লেখাপড়ার ঘাটতি পূরণ করবেন শিক্ষকরা। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছি আলোচনায়। তবে তার আগে আমাদের সঙ্গে যুক্ত হওয়া আরও একজন অতিথি রয়েছেন, পরিচয়টি সেরে নিচ্ছি। আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল্লাহ হাসান, এই দুই অতিথির সঙ্গে আমাদের আজকের আলোচনা চলবে। বিষয়ের ভিতরে জেনে গেছেন, বড় হয়েছে অন্তর্বর্তী সরকার, প্রশাসনে চলছে রদবদল। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন এবং সব মিলে এখন সেটির আকার 21 জনে দাঁড়িয়েছে। বিভিন্ন দপ্তরগুলো পুনর্বন্টন হয়েছে। আমরা প্রশাসনেও রদবদল দেখছি, নিয়মিতই সেটি হচ্ছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই হচ্ছে। এই গোটা বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। প্রথমেই যাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে সামগ্রিক যে কর্মতৎপরতা, আপনার পর্যবেক্ষণটি শুনব। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিসর বেড়েছে, এটা খুবই স্বাভাবিক। এতগুলো মন্ত্রণালয়, এতগুলো দপ্তর, এই 14-15 জন লোক দিয়ে তো সামাল দেওয়া সম্ভব না। মেনি অফ দেম আপনার কি বলে এটাকে মন্ত্রণালয়ে চালাবার মানে পূর্ব অভিজ্ঞতা খুবই কম ছিল অনেকেরই এর আগে, তাই না? তো ফলে এটা মানে বাড়ানোটা খুবই যৌক্তিক এবং আমি তো মনে করি আরও বাড়ানো উচিত। এখন সব মিলে কয়জন হলো? এখন 21 জন হয়েছেন। 21 জন, এটা আরও বাড়ানো উচিত। কারণ সে ফর এক্সাম্পল যদি আমি এইভাবে যদি বলি, মানে আইন মন্ত্রণালয়ের কথাই যদি বলি, আইন মন্ত্রণালয়ের কাছে ভাস্ট ওয়ার্ক, প্রচুর কাজ, অনেক কাজ আছে। তো যদি আপনি সংস্কারের কথা যদি ধরেন, তারপরে যারা গণহত্যার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যদি আপনি বিচারের সম্মুখীন করতে চান, মানে এটা তো চান মানে এটা তো দাবি, এটা জনদাবি। তো যেমন শেখ হাসিনা নিঃসন্দেহে তিনি আপনার গণহত্যা সংগঠন করেছেন, তিনি কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, সুতরাং তাকে তো বিচারের আওতায় আনতে হবে। কিন্তু তিনি তো আপনার ইসের মধ্যে নাই, কি বলে, আপনার গ্রিপে নাই। তো আপনি তাহলে কি আপনি ওই জামাত ইসলামকে বিচার করার জন্য শেখ হাসিনা যে আপনার মানে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, যেটা 73 সালের ট্রাইব্যুনালটাকে সংশোধন করে তারপরে করেছেন। এখন এই ট্রাইব্যুনালটা, এখন ওই সেম ট্রাইব্যুনালে যদি আপনার এই এখন গণহত্যাকারীদের যদি বিচার করা হয়, তাহলে সেখানে হয়তো আরও কিছু সংশোধনের ব্যাপার থাকতে পারে। শেখ হাসিনা কি লোকাল ট্রাইব্যুনালের নামটা যাই থাকুক না কেন, তার মানে দেশে বিচারের তাকে করা সম্ভব না? তিনি আপনার সার্বিয়ার প্রেসিডেন্ট আপনার স্লোবোদান মিলোসেভিকের মতো তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে সোপর্দ করা বা
তাকে ওখান থেকে যেখানে তিনি থাকুন না কেন সেখান থেকে তাকে নিয়ে এসে বিচারের সম্মুখীন করা, লট অফ টাস্কস। তো সেখানে আইন মন্ত্রণালয়ে যারা আছেন ওখানে মানে অনেক প্রসিকিউটর, অনেক মানে আপনার ল অফিসার, খুব দক্ষ লোকজন লাগবে। আমি মনে করি হিউজ টাস্ক, সো ফার আই অ্যাজিউম, আমার কাছে মনে হয় অনেক কাজ সেখানে যদি, এবং তার সাথে বোধহয় তাকে এখন প্রবাসী কল্যাণ কর্মসংস্থান আরও মন্ত্রণালয় আছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, কারণ আমাদের তো মানে বৈদেশিক কর্মসংস্থান একটা ইম্পর্টেন্ট খাত। তখন আমি মোদ্দা কথাটাই বলতে চাচ্ছি যে আপনার যেটা আমাদের শিক্ষক প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব যেটা বলেছেন, যে বাংলাদেশকে আপনার রিবিল্ড করার জন্য একটা নতুন স্কোপ তৈরি হয়েছে, একটা নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে, এবং সেটা এই দ্বারটা উন্মোচন করে দিয়েছে আমাদের ছেলেমেয়েরা। এটা মানে আপনার স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে একটা সুযোগ হয়, এটা একটা প্রেক্ষাপট থাকে, একটা প্রেক্ষিত থাকে। এটা কিন্তু প্রতি 5 বছর 10 বছর পর পর এরকম রিবিল্ড করার যে তাড়না তাগিদ, উন্নত দেশগুলো তারা নিজেরাই নিজেদেরকে বদলে ফেলে। তারা যে হেলিকপ্টারটা আবিষ্কার করেছিলেন তারা পরবর্তীতে ওই হেলিকপ্টার দিয়ে চলবেন, তারা আরো উন্নত সংস্করণে গেছেন, যুদ্ধ বিমানের ক্ষেত্র তাই। তো এটা উন্নত দেশগুলো তারা সবসময় নিজেদেরকে আপডেট করেন। আর আমাদের মতন দেশগুলো তো আমরা তো একটু খুব কনজারভেটিভ, আমরা খুব সংস্কার পছন্দ করি না, বলতে পছন্দ করি, ভাবতে পছন্দ করি, কিন্তু সংস্কারের সাথে খাপ খাওয়াতে পারি না, তাই না? অথচ সংস্কার, রিফর্ম, ইংরেজি শব্দটা রিফর্ম, এটা তো একেবারেই প্রচণ্ড যুগের দাবি, সোজা কথা, তা সময়ের দাবি। তো এই পরিপ্রেক্ষিতে আপনার ক্যাবিনেট এক্সপ্যানশন করা, মানে এখন তো ক্যাবিনেট না, আপনি মানে অ্যাডভাইজারি কাউন্সিল এক্সপ্যানশন করাটা খুবই জরুরি ছিল। এবং আমি মনে করি আরো দক্ষ লোকজন পেলে, আরো দক্ষ লোকজন যদি পাওয়া যায়, তাহলে এখন যারা আছেন তাদের উপর দায়িত্বের চাপটা আরো কমবে, আরো কাজ মানে সবাই স্মুথলি করতে পারবেন। কারণ দেশটাকে রিবিল্ড করতে হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, তারপর একটা রাষ্ট্রের যেটা গণতান্ত্রিক চরিত্রের রূপায়ণ করা, অর্থাৎ একটা মানে গণতান্ত্রিক রূপায়ণ বাংলাদেশের, এটা তো ছিল না ইনফ্যাক্ট। তো এই জায়গায় এটা তো ভিউজ টাস্ক, অনেক বড় কাজ তো, এটা মহাযজ্ঞ। এবং আগামীতে যে একটা নির্বাচন মানে করা দরকার হবে, যে নির্বাচন নিয়ে কোনো কোশ্চেন হবে না, এবং একটা সিস্টেম দাঁড় করিয়ে দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর কোশ্চেন না করে, ভবিষ্যতেও যাতে কোনো সরকারের জন্য যাতে আবার গণভবন দখল করার ব্যাপারের জন্য মানে ক্ষেত্র তৈরি না হয়। মন্ত্রী এমপিরা জবাবদিহি করবেন, পুলিশগুলো যে বেপরোয়া হয়ে গেছিল, আমরা অনেক সময় শুনি মানে সরকারের লোকেরা, আওয়ামী লীগ বলতো, শেখ হাসিনার পুত্র জয়ও বলেন যে 40 জন মানে পুলিশকে মেরে ফেলেছে। বাবা, 40 জন পুলিশকে মেরে ফেলেছে, এটা প্রত্যেকটা হত্যাকাণ্ড ভিকটিম, তাদের প্রত্যেকের জন্য আমাদের সমবেদনা আছে। বাট তুমি কি কখনো বলেছো যে 44 জন বা অ্যারাউন্ড 50 যে আর্মি অফিসার, আমাদের এক ব্রাইট অফিসার্স সেনাবাহিনীর মানে প্রায় অর্ধশত ব্রাইট ব্রিলিয়ান্ট অফিসারগুলোকে যে কিল করা হলো শেখ হাসিনা পরে আসার পরপর, সেটা নিয়ে তো তোমাদের কোনো হাহুতাশ নাই কেন? তো এখন কথা হচ্ছে কি, ওয়ান্স ফর অল আপনাকে দেশটাকে কারেক্ট মেজারে যেতে হবে। যা অ্যানোমলিজ হয়েছে, যা আপনার ভুলগুলো হলো, এগুলোকে কারেক্ট করতে হবে। কারেক্ট করার জন্য ইউ নিড টাইম, আই মাস্ট সে। অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টেবল শুধুমাত্র পলিটিশিয়ান করবে না, অফকোর্স দেশটা যেহেতু ফাইনালি পলিটিশিয়ানই চালায়, তাদেরকে তো অবশ্যই মানে অ্যাকাউন্টেবল হতে হবে, ট্রান্সপ্যারেন্ট হতে হবে, অনেস্টি থাকতে হবে, দক্ষতাও থাকতে হবে। শুধু অনেস্টি দিয়ে যেমন চলবে না, আবার আপনার শুধু একটা দক্ষ বাট চোর, বাট একটা সৎ অযোগ্য চলবে না। তো আপনার দক্ষতাও লাগবে, সততাও লাগবে, তাই না? কমিটমেন্ট লাগবে, দেশটাকে ভালো করার জন্য কমিটমেন্ট লাগবে। তো সেটা তো আমরা পলিটিশিয়ানদের মধ্যে, আই এম সরি টু সে, আমি নিজে ওই গোত্রের একজন লোক, রাজনীতির একজন কর্মী, কিন্তু আমাদের মধ্যে কি অনেকেই আমরা দক্ষতার সাথে সততার সাথে দক্ষতা এবং কমিটমেন্টের ব্যাপারটা কি খুবই প্রয়োগযোগ্যভাবে মানুষের কাছে মানে পারসেপশনালি আমরা কি মানে অনেকেই খুব সমালোচনার মধ্যে ছিলাম, অনেকেই
ছিল না। এই জন্য জবাবদিহিটা নিশ্চিত করতে হবে আনডাউটেডলি। বাট এটা শুধু আমি যেটা মনে শুধু এটা পলিটিক্যাল পার্টির জন্য, এক পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল পার্টি লিডারদের জন্য শুধু প্রযোজ্য না। ওরা তো 5 বছরের মধ্যে একবার শুধু একটা হলফনামা লেখে, বাট হলফনামাটা আপনি এক্সামিন করেন না, তো লাভটা গেলো কোথায়? আপনি অ্যাকাউন্টেবল করলেন কেমনি? যদি এই যে জোনায়েদ হোসেন পলকটাকে জোনায়েদ আহমদ পলক হটে আচ্ছা, এই পলক বাবুর আপনার যে কাহিনীটা দেখলাম, তার হলফনামে আছে যে তিনি ধার করে, দেনা করে, তারপরে দান নিয়ে, মানে দানের টাকা নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন জীবনে যখন প্রথমবার ইলেকশন করলেন। যে লোকটিকে ধার দেন এবং দানের উপর নির্ভর করে নির্বাচনী খরচ নির্বাহ করতে হয়, সেই ব্যক্তিটির সম্পদের পরিমাণ যখন, তার স্ত্রীর সম্পদের পরিমাণ যখন মোর দেন 100 crores হয়ে যায়, তখন তো মানুষের চোখ ভ্রু উঁচুতে চলে যাওয়ার, বিস্মিত হওয়ার কথা, মানুষের ক্ষোভ হওয়ারই তো কথা। কারণ এই টাকাটা তো মানে জিন পরি ভূতে তো দিয়ে যায় নেই, এটা তো জনগণের লুণ্ঠিত টাকা। একজন বেনজির যখন হাজার হাজার বিঘা জমি দখল করে ফেলে, রিসোর্ট করে ফেলে, একাধিক ফ্ল্যাট বাড়ি ঠাড়ি করে ফেলে, তো মানুষের মধ্যে তো প্রশ্ন আসবে হাউ হি মেড ইট। একটা যে পুলিশের আরেকটা দুর্বৃত্ত ছিল আপনার হারুন, তার যে প্রেসিডেন্ট রিসোর্টের মানে কথা মানে শোনা যায়, আপনাদের সাংবাদিকদের মধ্যে এমন কাউকে তো আমরা দেখেছি, মানে আমি যদি প্রফেসর কামরুলের কাছ থেকে কয়েক মিনিট বোধ একটু, ইটস মাই প্রিভিলেজ অ্যান্ড অ্যাডভান্টেজ, আমি কিছু সময় নেব আপনার কাছ থেকে। তো সেটা হচ্ছে আপনি দেখবেন আজকে আমরা দাবি করছি যে গণহত্যাকারীদের বিচার করতে হবে, ট্রু, কিন্তু গণহত্যাকারী যে এই যে কাজগুলো সংগঠন করতে পারলো, কারুর আশকারায়, কারুর মদদে, আপনি যখন বলেন যে আপনি তো গণহত্যাকারী না, আপনি তো পীর সাহেব, আপনি তো খুব ভালো কাজ করেছেন, ভালো কাজ করছেন, আমরা আপনার সাথে আছি। এই মিডিয়া লোকেরা, উই ফাউন্ড সাম অফ দ্য মেম্বার্স ইন দ্য মানে আপনারা যেটা গণমাধ্যম বলতে পছন্দ করেন, আমি বরাবরই শব্দটা পছন্দ করতাম না, কারণ বাংলাদেশের মিডিয়া প্রকৃতপক্ষে গণমাধ্যমে উঠতে পারেনি। যেমন রাষ্ট্র যেমন গণতান্ত্রিক চরিত্রের মানে আপনার তার রূপায়ণ সম্ভব হয়নি, রাষ্ট্রটা এখনও অগণতান্ত্রিক চরিত্রের মধ্যে আছে, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি এটাও গণমাধ্যম হতে পারেনি, কারণ মোস্টলি আমাদের মিডিয়া কন্ট্রোলড বাই দ্য বিজনেস পিপুল, ব্যবসায়ীরা। অনেকে তাদের টাকার উৎস নিয়ে প্রশ্ন আছে, তারা সরকারের সাথে শেষ মুহূর্ত থাকতে চায়, মৃত্যু থাকতে চায়, তারা 2 নম্বরই করে, তার ব্যাংক লোপাট করে, তারা পরস্পরে পিঠ চুলকে, মানে আপনি এক ব্যাংকের ডাইরেক্টর, আমি আরেক ব্যাংকের ডাইরেক্টর, আমি আপনারও লোন দেওয়ালেন, আপনি আমারও লোন দেওয়ালেন। আজকের প্রত্যেক রিপোর্টে 45,000 কোটি টাকা এই পরস্পর পিঠ চুলকিয়ে তারা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা তারা মানে সাবার করে দিয়েছে। তো এদের মধ্যে কেউ কেউ মানে এই শ্রেণীর লোকেরা বা এদের মধ্যে কেউ বা ব্যাংকের মালিক নন, এই ধরনের ব্যবসায়ী তো অনেকেই মিডিয়া ইন্ডাস্ট্রির মালিক। তারা ওখানে যারা চাকরি করেন তারা তো ইনফ্যাক্ট দে আর হেল্পলেস, তাদের মালিকের প্রতিষ্ঠানের পলিসি তাদের মানতে। এখানে এটা গণটা দেখলাম, তো আমি তো গণটা দেখিনি কোনোদিন। সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারটা আজ পর্যন্ত আপনাদের কথিত গণমাধ্যম লোকেরা আজও বের করতে পারে নাই, আপনারা দুর্নীতির চিত্র মিডিয়াতে প্রকাশ করতে পারেন নাই, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারেন, সেটা সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, কারণ সরকার রাষ্ট্র করতে দেয় নাই। আপনি যদি খেয়াল করে দেখবেন, এই আপনাদের মিডিয়ার মতো মিডিয়াতে কি এক শ্রেণীর লোক আছে যারা অনুষ্ঠান সঞ্চালনা করেন, মালিক পক্ষে এনকারেজ করে, ওই আপনার ডিবির হারুন হেঁটে হেঁটে যাচ্ছে, তার পেছনে বুম না কি বলেন যেন, এটা কি বলে বুম, ক্যামেরা ঘুরছে, মানে ওরে বাপরে বাপ। প্রেসিডেন্টের সাক্ষাৎকারও তো এইভাবে আমি কোনো মিডিয়াকে নিতে দেখি নাই, যে একটা প্রেসিডেন্ট তার লাইফস্টাইল কেমন, তিনি কখন ঘুম থেকে ওঠে, এটা বিদেশে আপনার এরকম হয়, প্রিন্ট মিডিয়াতে আমি দেখেছি, টেলিভিশন দেখি নাই, যে উনি ওনার জীবনটা কীভাবে সকালবেলা কীভাবে শুরু করলেন। যেমন প্রধানমন্ত্রী আগের যিনি ছিলেন, তিনি নাকি তাহাজ্জুদ নামাজ দিয়ে শুরু করতেন, তো ওইটাও যেতে পারতেন, উনি তাহাজ্জুদ নামাজের জন্য উজু করতেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, তারপর উনি নিজে হাতে ওনার বর্ণনা কফি বানিয়ে খাচ্ছেন, এরকম দেখাতে পারত। কিন্তু ওগুলো না, হারুনকে মহিমামণ্ডিত করার জন্য ক্যামেরা ঘুরছে, বুম ঘুরতেছে, একটা হুলস্থুল কাণ্ড কারখানা, বিকজ দ্যাট ওয়াজ এ তেলবাজি। এটিএন এরকম একটা অনুষ্ঠান প্রচার করতো, একটা অনুষ্ঠান প্রচার তো বলতো কি ডিবেট ফর ডেমোক্রেসি, বাংলাদেশে ডেমোক্রেসি নেই। ওই অনুষ্ঠানে কাদেরকে আনা হইতো? সমস্ত ভোটসোরদের, যারা জনগণের ভোটে নির্বাচিত হইতো না, তারা এখানে কেবল মানে আপনার ডিবেট ফর ডেমোক্রেসি চিফ গেস্ট, ওরা এসে দুটো ভালো কথা, কি প্রহসন, মানে গণতন্ত্রের গালে কি চপে ডাকাত। দিস আর দ্য থিংস মানে আপনার হ্যাপেন্ড ইন বাংলাদেশ, এগুলো চলেছে এগুলোতে। আচ্ছা,
তো দ্যাট ওয়াজ নট গণমাধ্যম। এগুলো একটা দুর্বৃত্তপনা আই মাস্ট সে। মিডিয়াকে ব্যবহার করে মালিক শ্রেণী এবং কিছু লোকজন তাদের ব্যক্তিগত লাভালাভের ইকুয়েশনে কাজগুলো করেছে। আমি যে কথাটা বলার জন্য কথাটা তুললাম, নুরেমবার্গ ট্রায়ালের নাম সার্টেনলি আপনি শুনেছেন এবং জানানো পড়েছেনও। হিটলারের অপকর্মকে ওই কথিত যে আপনার এমবেডেড জার্নালিস্টরা তারা যে কাজগুলো, তারা যে এটাকে মদত দিতেন, সাপোর্ট দিতেন, নো প্রবলেম, ইউ আর ডুইং রাইট, আপনি খুব ভালো কাজ করছেন, তারাও কিন্তু ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। রুয়ান্ডার আপনার গণহত্যা, সেখানেও কিন্তু আপনার মানে আপনার কথিত ওই যে মানে সরকারকে মানে অর্থাৎ আপনার বক্তব্যে, আপনার আচরণে, আপনার পৃষ্ঠপোষকতায় যে আপনি ভালো কাজ করেন, আপনি তাকে অ্যাকাউন্ট গভর্নমেন্টকে আপনি ক্রিটিসাইজ করছেন না, তার মানে আপনি প্রকারান্তরে গভর্নমেন্ট মনে করছে আমার পিছনে সবাই আছে, ব্যবসায়ী আছে, মিডিয়া আছে, সবাই আমার পিছনে আছে, সো আমি যা করছি সব ঠিক আছে, আমি ভুল করছি না, চুরি করে ভোট করতেছি, কিন্তু আমি বলি আমি জনগণের ভোটে নির্বাচিত। এবং আপনি অবলীলে আপনিও বলেন নির্বাচিত সরকার, আপনিও বলছেন নির্বাচিত সরকার, আপনি কখনই বলেন না যেন তুমি নির্বাচিত সরকার না, আপনি কখনই প্রশ্ন তোলেন নাই, আই এম সরি একটা কাগজটা নেই, যেমন মনে করেন আপনার একটা ভোটের একটা মানে আপনার মানে কি বলে ভোটের ব্যালট পেপার, তো ব্যালট পেপারটা মুড়ি বই বলে, মুড়ি বলে একটা অংশ আছে, মানে প্রচলিত শব্দ, ইংরেজিতে বলে বোধ হয় কাউন্টার ফয়েল বা কাউন্টার পার্টের একটা কিছু বলে বোধ হয়, কারণ ভোটও তো বহু বছর দেই না, দিতে পারি না, তো ওগুলো ভুলে গেছি। এইখানে আপনার নানান ধরনের মার্ক আছে, আম মার্কা, তাল মার্কা তো আছে তো, আর এইখানে একটা আছে যে এখানে আপনি সাইন করবেন, এইখানে বা এই পিঠে মধ্যে একটা সাইন টেন করার ব্যাপার আছে, তারপরে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার আপনাকে একটা ব্যালট পেপার দেবে, মূল জিনিসটা এখানে থাকছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এটা আমি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন অ্যাটলিস্ট আমি 3 থেকে 4 বার বলেছি, যাতে এই কথাটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যাতে আপনার দর্শকদের কেউ মনে না করে যে উনি এখন ক্ষমতায় নেই বলে এখন রিপন সাহেব অনেক বড় বড় কথা বলছেন। নো, আমি অন রেকর্ড অনেকগুলো চ্যানেলে বলছে খোদ প্রধানমন্ত্রী নির্বাচনটা উনি হয়তো গোপালগঞ্জে উনি জিততেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না, আমার এই ব্যাপারে সন্দেহ ছিল যে উনি ফেয়ার ইলেকশন উনি জিততেন, এটা আমি মনে করি। ফেয়ার ইলেকশন হলো গোপালগঞ্জে নিঃসন্দেহে জিততেন, কিন্তু ওনার আসনটা উনি নির্বাচনটা ফেয়ার করাতে পারেন না। বলে কীভাবে পারে নাই? ওই যে ব্যালট বক্স নিয়ে এসে মুড়ি বইতে সাইন, মানে ভোটারদের সাইন নাই, আসছে পোলাপান মারছে, মাইরা বাক্সের মধ্যে বসছে, ডিক্লেয়ার করেছে 98% যা। কিন্তু উনি যদি বলতেন যে না আমার এখানে ভোটাররা লাইন দিয়ে দাঁড়াবে, সাইন করবে, অর্থাৎ প্রপার প্রসেস মেনটেন করে ভোট কাস্ট হবে, ওটা কেউই করে নাই। আমি বলেছিলাম, আমি বললাম চ্যালেঞ্জ দিচ্ছি যে গোপালগঞ্জের নির্বাচনী আসনগুলোতে মুড়ি বইটা সংরক্ষিত থাকার কথা, সেখানে চ্যালেঞ্জ করার আমি মনে করি 10% ভোটও জেনুইন নেই, সাইনের তো আক্কা নেই, সোজা কথা। মানে আমি কিন্তু আবারও বলছি যে উনি হয়তো ফেয়ার ইলেকশন জিততেন, নিঃসন্দেহে জিততেন, কিন্তু ওখানে প্রসিডিউরটা মেনটেন হয় নাই। আচ্ছা, এগুলো আপনারা বলেন নাই, এগুলো আপনারা বলেন নাই, মানে মিডিয়াতে বলে নাই, এরাও তো ট্রায়ালের মধ্যে যাওয়ার কথা। কারণ শেখ হাসিনা যে দুর্বিনীত হয়ে গেলেন, আওয়ামী লীগ সরকার যে দুর্বৃত্ত চরিত্রের জায়গায় চলে গেল, হাজার হাজার কোটি টাকা চলে গেল। আপনি বেনুজের যেভাবে লাঠি ঘুরিয়ে যে আমাদের যে একটা আর্মি অফিসার মারা গেল, ওই যে মেরে ফেললো, মানে যে প্রদীপ নাকি জন্য নামে একটা ওসি ছিল, সে যে আমাদের যে আর্মি অফিসারটাকে মেরে ফেললো, মেরে ফেলার পর তখন একটা ওখানে মানুষের মধ্যে একটা মানে খুব সৃষ্টি হচ্ছিল। তখন আর্মি চিফ, ওটা তো আরেকটা মানে স্টুপিড, ওই যে মানে কি আজিজ আহমদ, ওটার তো কোনো গার্ডস পার্টস নাই, সোজা কথা, ভাইগুলো দুর্বৃত্ত, তো গার্ডস থাকে কেমনে? দয়া দাক্ষিণে আর্মি চিফ হইলে কোনোদিন তাদের গার্ডস থাকে নাকি? আচ্ছা, তো ব্যক্তিত্ব ছিল না, তো সে গেল, তার সামনে পুলিশের চিফ লাঠি ঘুরাইতে ঘুরাইতে এমনি গেল। আর ভাই এটা কোনো কথা হইলো? আর্মি চিফ ইজ আর্মি চিফ, হোয়াট এভার, যেই হোক না কেন আর্মি চিফ তো সার্টেনলি দৃশ্যত এবং মানে জনগণও তাকে সুপিরিয়রই মনে করে দেন আইজিপি। তো সেখানে আপনি যেভাবে বেয়াদবের মতো সরি ঘুরেতে ঘুরেতে বেনজির গেল, এটা দৃষ্টিকটুভাবে গেল। বাট কেন? কার প্রশ্রয়? বিকজ হি হেইল্ড ফ্রম গোপালগঞ্জ, উনি প্রধানমন্ত্রীর প্রশ্রয়ের লোক, এলাকার লোক। কে হু কেয়ার্স? এই দুর্বৃত্তপনাগুলোকে তো বন্ধ করতে হবে, এটার জন্য ব্যাপক রিফর্ম করা দরকার। আমার কথাটা বলা হচ্ছে ব্যাপক রিফর্ম করা দরকার। আমি একবার ঠিক কয়েক সেকেন্ডে শেষ করব। আমার মানে পুলিশকে অ্যাকাউন্টেবল করতে হবে, আই মাস্ট সে। আমি যেমন আওয়ামী লীগের পুলিশের ঘোরতর বিরোধিতা করেছি, আমি ভবিষ্যতে আমার দল ক্ষমতায় বিএনপির পুলিশটা বিএনপির হয়ে যাক, সেটার ব্যাপারে ঘোরতর বিরোধিতা করব। আমি নিঃসন্দেহে বিএনপির পুলিশ দেখতে চাই না, আমি রাষ্ট্রের পুলিশ দেখতে চাই, আমি রাষ্ট্রের র্যাব দেখতে চাই, রাষ্ট্রের আনসার দেখতে চাই, রাষ্ট্রের সেনাবাহিনী দেখতে চাই। আপনি আয়নাঘর বানাবেন,
আপনার মানে ওই যে এর আগের যে ডিজিডিএফআই ছিল, ওই 7টা 8টা মানে ব্যাংক এস আলমের পক্ষে মালিকদেরকে ডেকে এনে বলতে পারে এখানে সাইন করেন অ্যান্ড গেট আউট। মানে এক ধরনের ডাকাতি। ওয়েস্টিন হোটেলে বসে জানে এটা বিখ্যাত, এটা তো বড় ধরনের ডাকাতি করে ফেললো। তারপর ওই রিটায়ার্ড আর্মি অফিসার মোল্লা ফজলে আকবর অর লাইক দ্যাট, জেনারেল মোল্লা ফজলে আকবর, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, অ্যাপয়েন্টেড বাই হিজ মাস্টার। ওয়ান্স হি ওয়ার্ক ফর হিজ এস আলম, এখন চাকরি চলে গেছে, নাও হি ইজ সার্ভিং এস আলমস গ্রুপ, ওই কোম্পানির ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যান। ইউ মাস্ট অ্যাকাউন্টেবল অল দোজ পিপুল। আমি বলতে সমস্ত প্রতিষ্ঠানকে আপনার অ্যাকাউন্টেবল করতে হবে, ইনক্লুডিং মিডিয়া। তেল মারামারি, যেটা এর আগে বলছে তেল মারলে মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই তেল মারা সাংবাদিক চাই না, তেল মারা অফিসার চাই না, পুলিশ অফিসার চাই না, তেল মারা ব্যবসায়ী চাই না। ব্যবসা করেন, আমৃত্যু থাকা দরকার নেই কোনো প্রধানমন্ত্রীর জন্য। ভবিষ্যতে বিএনপির প্রধানমন্ত্রী হলো, তার জন্য আমৃত্যু থাকার দরকার নেই আপনাদের কারো। বিজনেস করবেন, গ্রোথ বাড়াবেন, ইন্ডাস্ট্রি করবেন, জিডিপি ডেভেলপ করার জন্য অবদান রাখবেন। দ্যাটস ইট। উইল গিভ ইউ স্যালুট। আমরা আপনাকে স্যালুট করব, সম্মান জানাবো। আপনাদের এগুলো করার দরকার পড়ে, এগুলো করে দুর্বৃত্তপনা করার জন্য, লুটপাট করার জন্য। এক্সপোর্ট করবে, এক্সপোর্টের টাকাটা দেশে আনবে না, সোজা কথা। এবং আপনি সরকার, আপনি জানেন, আপনি ধরবেন না। তো এই অ্যাডভান্টেজ নাই তারা। বাংলাদেশটা একটা অবাধ লুণ্ঠন করার ক্ষেত্র তৈরি হয়ে গেছিল গত 15-16 বছর। এটা আমাদের ছেলে মেয়েদেরকে আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যেটা আমাদের বয়সে আমরা করতে পারি না। আমরা একটা 9 বছর সামরিক শাসন বিরোধী আন্দোলনে আমরা অফকোর্স উই লেড দ্যাট মুভমেন্ট, ইতিহাসের অংশ আমরাও। কিন্তু আমাদের সময় আমরা এত বড় একটা অবারিত সুযোগ আমরা সৃষ্টি করতে পারিনি। সো দিস ইজ হাই টাইম। আমাদের ছেলেমেয়েরা দেশটাকে রিবিল্ড করে একটা বড় ধরনের স্কোপ করে দিয়ে গেছে। আমাদের সবাইকে উচিত হবে আমাদের সেনাবাহিনীকে সহযোগিতা করা, প্রশাসনকে সহযোগিতা করা, সরকারকে সহযোগিতা করা, এবং দেশটা একটা চমৎকার জায়গায় যাতে শেপে নেয় সেই দিকে। ধন্যবাদ আপনাকে। বিরতির পর ফিরবো আবারও আলোচনা, আবারও ফিরবো আলোচনা। একটু বিরতির সময় হয়ে গেছে, সময় আসলে একটু আগেই হয়ে গিয়েছিল। যাচ্ছি বিরতিতে, ফিরবো আবার আপনার। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এবার আপনার কাছে আসছি। বিষয় যেটি আমরা কথা বলছিলাম একটু আগে ডক্টর আসিফ রিপনের সঙ্গে, তারই ধারাবাহিকতায় আপনার কাছে আসছি, শুনবো আপনার পর্যবেক্ষণ মূল্যায়ন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং আমার অত্যন্ত প্রিয় আসাদুজ্জামান রিপন ভাই। আমরা যখন শিক্ষার্থী ছিলাম, উনি ছাত্রনেতা ছিলেন, তখন এভাবেই শুনেছি। আমি ভুলে গিয়েছি আমি সহ আলোচক। অনেক ধন্যবাদ। আমি সমৃদ্ধ হয়েছে। আসলে বিষয়টা কি, রিপন ভাইয়ের ওই জায়গা থেকেই বলি, মানুষ যখন মস্তিষ্ক থেকে কথা বলে, তার সাথে হৃদয় থেকে কথা বললে একটা পার্থক্য তৈরি হয়। তখন কিছু বিচ্যুতি হয়, যেটা হচ্ছে খুব মস্তিষ্ক থেকে কথা বলা মানুষগুলো মেনটেন করতে পারে। আমাদের শিশু কিশোররা এবার যেই বিপ্লবটা করলো, তাদের আসলে মস্তিষ্ক প্রয়োগ করার অত বেশি সুযোগ নেই। তারা হৃদয় থেকেই কাজটা করেছিল। তারা খুব সাদামাটা কতগুলো বৈষম্য দেখেছে, তাদের বাবা মা, চারপাশের মানুষ, শিক্ষক এবং যারা আছেন তাদের হতাশা দেখেছে। অতটা না বুঝলেও এক ধরনের ক্ষোভ, কষ্ট তাদের ভিতর। এবং সবশেষে একেবারেই একটা ঘরে যদি গ্যাসে কোনো একটা জায়গায় লিক হয়ে গ্যাস ভরপুর হয়ে যায় এবং সেখানে যদি আপনি একটি ম্যাচের কাঠি, প্রজ্বলিত কাঠি ধরেন, পুরো ঘর পুড়ে যায়। অনেকটা সেরকম হয়েছে। ফলে আমি এই আন্দোলনটাকে অনেকেই আবেগের অনেক জায়গা আছে বোঝার জন্য যেটা বলি, যেটা রিপন ভাই বারবার আমার মনে হয় গোটা আলোচনায় যে জিনিসটাকে উনি খুব পিন পয়েন্ট করতে চাচ্ছেন, গণতন্ত্র পুনরুদ্ধার যে বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ছিল। যে নির্বাচনে গোপালগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রধান কোনো প্রকার কারচুপি ছাড়াই নির্বাচিত হতে পারতেন, কিন্তু প্রক্রিয়াটা এমন হয়ে গেছে এবং এত সাদামাটা হয়ে গেছে যে গোপালগঞ্জেও মানুষের ভোটের প্রয়োজন নেই। আপত্তিটা রিপন ভাইয়ের সেখানে।
এবং রিপন ভাই হয়তো কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে এই বক্তব্যের মাধ্যমে। এটা তো প্রত্যাশিত না, তাও আবার আওয়ামী লীগের মতো একটা দল যারা স্বাধীনতার যুদ্ধে আমাদের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, এবং যে কারণে দিয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের নির্বাচনের রায় তারা মেনে নেয়নি। সেটাই তো মূল কারণ ছিল। অনেক বৈষম্য ছিল, সবশেষে এটাই কিন্তু কারণ ছিল। যদি তারা আমাদেরকে ক্ষমতা যাওয়ার সুযোগ দিত নির্বাচনের ফলাফল মেনে, হয়তোবা এটা অভিন্ন পাকিস্তান দুটো অংশ থাকতো, এখনও হয়তো থাকতো। তাহলে বিষয়টা হচ্ছে গণতন্ত্রকে সামনে রেখে আমরা যখন ৭১-এ স্বাধীন হয়েছে, সেই গণতন্ত্র প্রায় অর্ধশত বছর আমরা দেখেছি শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 বার অপেক্ষাকৃত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। যদিও ভিন্ন আলোচনা দাঁড় করানো যাবে, দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনও দলের পক্ষের লোকরা স্বীকার করলেও সাধারণ মানুষ স্বীকার করে না, গ্রহণযোগ্য হয়নি। সেরকম একটি জায়গায় আমাদের 3 দলের 3 জোটের রূপরেখা যাই বলুন, ওই সময় রিপন ভাইরা যেটা করেছিল সেটা কিন্তু একটা পথ ছিল সকল দল মিলে, এবং সেটাকে কিন্তু ধ্বংস করেছে। এবং অনেকে আজকাল দেখি খায়ের সাহেবের কথা খুব মনে করেন, সবচেয়ে বড় ভিলেন, যিনি খুব কূট কৌশল করে এখন আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি পুরস্কৃত হয়েছেন, এবং দেশ, দল, আওয়ামী লীগ কোনটাকে ধ্বংস করেননি। হ্যাঁ, সেই সবচেয়ে মাস্টার মাইন্ড ছিল। এবং ইভেন এই পুরো জিনিসটা সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে এমকেএস কিউরি 7 জন যারা সম্মানিত ব্যক্তি, যাদের বক্তব্য আমরা মুরব্বীদের কথা যেমন সকল তর্কের পর মেনে নিই, যখন আমরা ফয়সালা করতে না পারি এটা কয়েন টসের মতো, যে উনি বলেছেন ঠিক আছে। এরকম 8 জনের মধ্যে 7 জন মানুষ এক কথা বলেছে, কিন্তু অত্যন্ত কৌশলে তিনি পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে এবং যাদের 70-এর সেই অনুচ্ছেদ থাকার কারণে দলীয় গোলামি করা ছাড়া আর কোটি কোটি টাকার গাড়ি কিনা ছাড়া আর কোনো ভূমিকা থাকে না। ওই জায়গাগুলোতে রিপন ভাই হাত দিয়েছেন যে গণতন্ত্রটা পুনরুদ্ধার করা দরকার। আর এমন একটি সংবিধান আমাদের, সকল শ্রদ্ধা রেখেই বলি, যেখানে এক একজন এমপি আমাদের চেয়েও কম ক্ষমতা। কারণ আমি শেখ হাসিনা বা অন্য কোনো নেতার সমালোচনা করতে পারি, সংসদে বসে দলের বাইরে একটি কথা বলা যায় না। এই হচ্ছে 70 অনুচ্ছেদ এবং এই হচ্ছে আমাদের সংবিধান। তাহলে এরকম জায়গাগুলোতে গণতন্ত্র যেখানে শেষ হয়ে যাচ্ছে, আমরা যেই উদ্দেশ্যে আসলে স্বাধীন হয়েছি, যে বৈষম্য দূর করতে স্বাধীন হয়েছি, এবং আমরা দেখলাম যে এই মানে যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার কতটা গণরোষ তৈরি করেছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আমরা আবার সকল মানুষের ভোটে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই। মূলত আমাদের লক্ষ্য সেটা এখন। তো সেটার সাথে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্ক 21 জন হয়েছে আপনি বলছেন। এই মুহূর্তে একটা এত বড় অভ্যুত্থানের পর আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি বলতে চাই না কার দোষ কী দোষ, এরা যারা দায়িত্ব পালন করবেন তাদের করতে হবে, কিন্তু এটা সত্য কথা যে যখন এরকম একটি অভ্যুত্থান হয় তখন আরেকটি পক্ষ থাকে, যত শতাংশই হোক তারা প্রতিপক্ষ থাকে। ফলে সেই প্রতিপক্ষকে প্রতিনিধিত্ব আসলে অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্বে পড়ে না, এটা আমি মানি। কিন্তু সেই মানুষগুলো যেই দলে থাকে, সেই দলের এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু অত্যন্ত নিরীহ এবং প্রাণ দিয়ে আদর্শটাকে লালন করে, যারা কোনো সুবিধাভোগী নয়। তাহলে এই সরকারের দায়িত্ব হচ্ছে প্রথমত এই টোটাল আন্দোলনটা যে কারণে সফল হলো, এবং সর্বশেষ আমাদের শিক্ষার্থীদের বৈষম্যবিহীন এটার বিরুদ্ধে যে সংগ্রাম, সেটা মূলত গণতন্ত্র পুনরুদ্ধারেরই সংগ্রাম। সেই জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব যেটুকু সংস্কার করে যেখানে যেখানে হাত দিয়ে করা দরকার সেটা করা। যেমন আক্তারকে দেখেছি আমাদের, যিনি হচ্ছে সমন্বয়ক নয়, রীতিমতো থিঙ্ক ট্যাঙ্ক এই টোটাল আন্দোলনের, তিনি বলছেন যে গণপরিষদ আমরা যদি তৈরি করি এবং আমরা সংবিধান সংস্কার করাটা খুবই জরুরি, আমি নিজেও মনে করি। তো সেখানে আমাদের সকলের একটা প্রতিনিধিত্ব থাকা উচিত। একটা জটিল প্রশ্ন হচ্ছে এটা যে আপনার দেশের সব মানুষ, সব দল, ভিন্ন মত, এই সবগুলোকে আপনার সামহাউ অন্তর্ভুক্ত করতে হবে আপনার ভাবনায়, তাই তো? এখন এই গণ অভ্যুত্থানের পর যেই দল গণহত্যার অভিযোগে অভিযুক্ত, ধরুন বাংলাদেশ আওয়ামী লীগ,
আপনি তাহলে কিভাবে সমাধান করবেন? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা যে এই সরকার হাজারটা সমস্যা নিয়ে এসছে, যার শেষ লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার উপহার দেওয়া আমাদেরকে, কিন্তু অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে বিভাজনের যে জায়গাটা, সেটাকে এত পোক্ত করেছে যে নতুনভাবে আরেকটি বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই জন্য আমি মনে করি অভিভাবক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজটি করা উচিত, যারা দায়ী, যারা দোষী, সেটা আমি জাতিসংঘের মানবাধিকার কমিশনের দপ্তর থেকে যে 10 পৃষ্ঠার প্রতিবেদন এসছে, এবং সেখানে বলাই হচ্ছে যে বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে কেউ হুকুমের আসামি, কেউ গুলি করার আসামি, কেউ হচ্ছে সুযোগ সন্ধানী, এবং এখানে যে যা করেছে যত দ্রুত সম্ভব এটার বিচার শুরু করা উচিত। কিন্তু তার আগে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা উচিত। তারও আগে যে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে তাদের সবচেয়ে বড় যেই বিষয়টা, তাদের শিক্ষাঙ্গন, সেটাকে সচল করা উচিত। আপনি দেখেন কোন জায়গায় যাবেন, পুলিশের জায়গায় নেই। তারপর হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপাচার্যরা পালিয়ে গেছে। আমি বাংলাদেশে নয়, পৃথিবীর কোনো জায়গায় শুনিনি প্রতিষ্ঠান প্রধানরা এই ধরনের অভ্যুত্থানের পর পালিয়ে গেছে। এক অদ্ভুত ব্যাপার। ভিসিরও কি পালাইছে নাকি? কেউ পালিয়েছে, মানে তাদেরকে বলা হয়েছে যে আপনারা থাকবেন না, তারা অতি দ্রুত বলার আগেই পালিয়ে যাচ্ছে। কেউ কেউ পদত্যাগপত্র আগেই লিখেছে। কেন ভাই? কারণ হচ্ছে আপনারা মোর দেন অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, আপনারা শাসক দলের শেষ হলে আমরা একটা বিরতিতে যাব। আপনারা শাসক দলের ছাত্র সংগঠনকে ব্যবহার করেছেন কি জন্য? আপনারা উপাচার্য হতে হবে, প্রশাসনে যেতে হবে। তো ওই বাচ্চাগুলোর পড়াশোনাও শেষ করেছেন। যারা বিশাল একটি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা মেধাবী শিক্ষার্থী এসছে, তারা কেউ কেউ পেশি শক্তিতে নিজেদের প্রমাণ করেছে। আপনাদের সুবিধা দেওয়ার জন্য একটা মিউচুয়াল আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়েছে। কেউ কেউ ধর্ষক, যেমন আমাদের মোস্তাফিজ, অত্যন্ত আলোকিত ছেলে, সে এলাকার সবচাইতে, যখন সে ধরা পড়লো শুনলাম সে সবচাইতে মেধাবী ছেলে। আশ্রয়ণ প্রকল্পে থাকে তার মা, এবং কেউ বিশ্বাস করতে পারছে না মুস্তাফিজ ধর্ষক। তাহলে এই প্রতিষ্ঠানগুলো এরকম ধর্ষক, নেশার জগতে ঢুকিয়ে দেওয়া, এবং অনুপযুক্ত ব্যক্তিগুলো যারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার উপযুক্ত নয়, কেউ কেউ আমাকে ক্ষমা করবেন যদি ভুল করি, উপাচার্য হয়ে চালিয়েছে। ফলে যখন এই কথা বলে আপাতত শেষ করি, যখন সরকার পালিয়েছে তারাও পালিয়েছে। আর সরকার কেন পালিয়েছে? সরকার যে কাজটা করেছে, বিগত সরকার রাজনীতিকে বাদ দিয়ে ক্ষমতাকে ধরেছে। ক্ষমতা যখন তাদের চলে গেছে তখন আর রাজনীতিতে ফেরার উপায় নাই, পালিয়েছে। ঠিক বিশ্ববিদ্যালয়গুলো ওটাকে ফলো করে যতগুলো প্রতিষ্ঠান আছে, যত জায়গা আছে, ইনক্লুডিং আমাদের বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলোকে মাস্তান বানিয়েছে যারা, তারা সকলেই একসঙ্গে এত বড় একটা ভ্যাকুয়াম তৈরি করেছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো একটি পরিবর্তন করে, ওই দলের যে বিশাল একটি নিষ্পাপ এবং কমিটেড সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে প্রতিনিধিত্ব করবার একটা বড় সংকট তৈরি হয়েছে, যেখানে বিচারটি বিশ্বাসযোগ্য এবং ন্যায্য হওয়া জরুরি, যেখানে আরও হাজারটা কাজ তাদের মাথায় আছে। ফলে রিপন ভাই যে কথাটা বলেছে, সময় দেওয়ার ক্ষেত্রে এভাবে ওই ক্যালকুলেটরে কাজ না, আমাদের কনসায়েন্স ইউজ করতে হবে যে আমরা একটা আস্থার জায়গা তৈরি করবার জন্যে যেটুকু সময় দেওয়া দরকার আমরা সকলেই ব্যর্থ হয়েছি। এই কথাটা আমাদের মানতে হবে, এবং যারাই দায়িত্ব নেবেন তারা মনে রাখবেন এই ছোট বাচ্চাগুলো 3 বার ভোট দিতে পারেনি। একটা বাচ্চা বলেছিল, সমন্বয়ক, 29 বছর আমার সবচেয়ে মনের কষ্ট হচ্ছে ভোট কিভাবে দেয় আমি জানি না। তাহলে এটা কিসের সরকার? এটা নাকি গণতান্ত্রিক সরকার? তো ওনাদের মনে রাখতে হবে যে প্রকৃত লক্ষ্য হচ্ছে আসলে গণতন্ত্রের এই যে বিশাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আসলে উত্তরণ, এবং তার সাথে মিলে সব কাজ করা। আলোচনা চলবে, আর একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। আমরা আলোচনার শেষ পর্বে এসেছি এবং স্বল্প সময় আমাদের হাতে আছে। নতুন করে আর প্রশ্ন করছি না, প্রথমে যাচ্ছি রিপন আপনার কাছে। আমাদের আজকের আলোচনার যে বিষয় তার এবং আপনি যা বলেছেন তার ধারাবাহিকতা আপনার যদি কিছু বলার থাকে ছোট্ট করে সেটা শুনবো। আমার বক্তব্য মোটামুটি শেষই, যা বলেছি শুধুমাত্র একটু আমি যুক্ত করতে চাই যে প্রতিটি গভর্নমেন্ট, হোয়াট এভার সে যে ধরনের গভর্নমেন্টে হোক না কেন,
নির্বাচিত গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট একটা এজেন্ডা থাকে, লক্ষ্য থাকবে এবং বাস্তবতা কোন প্রেক্ষিতে তিনি ক্ষমতা আসলেন ইত্যাদি ইত্যাদি। আই এম নট শিওর, প্রবাবলি আমি মিস করতে পারি, আমাদের প্রধান উপদেষ্টা মানে ডক্টর ইউনূস উনি কি জাতির উদ্দেশ্যে দায়িত্ব নেওয়ার পরে কোনো ভাষণ দিয়েছেন? না, উনি ভাষণ দেননি, কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই উনি বঙ্গবন্ধুকে একটা বক্তব্য দিয়েছিলেন, যাতে এটা এই সবার জন্য মানে ট্র্যাডিশনাল আমরা যেটা বলি ফরম্যাটে যে ভাষণ, না সেটি দেননি। বাট আমি যেটা এক্সপেক্ট করব ফ্রম হিম, আপনি যেমন মনে করেন আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ, উনি কোন অবস্থায় দেশটা পেয়েছেন এইটা তো জনগণকেও মানে জনগণেরও জানার দরকার আছে, কারণ এই রিজার্ভ একটা লুকোচুরি থাকে, বলি 21 কখনো বলি 19, ওর মধ্যে না এরকম না, মানে এরকম ধানায় পানায় থাকে। রিজার্ভের অবস্থা টোটাল বাংলাদেশটাকে যে আওয়ামী লীগ নিঃস্ব করে দিয়ে গেছে, শেখ হাসিনা নিঃস্ব করে দিয়ে গেছে, গণতন্ত্রের হাল, মানবাধিকারের হাল থেকে শুরু করে এভরিথিং। আমি মনে করি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের উচিত হবে, হ্যাঁ, উনি যেটা বলেছেন যে মানে পৃথিবীর নেতৃবৃন্দের বাংলাদেশে আসা উচিত, বাংলাদেশের যে নতুন জাগরণ আমাদের ছেলেমেয়েদের জন্য, ইটস ভেরি গুড অ্যাপ্রোচ, আই মাস্ট ভেরি এনকারেজিং, যে আপনারা আসেন পরে না আসলে মিস করবেন না, মানে এই জাগরণটা আপনার উইটনেস করতে পারবেন না, দেখতে পারবেন না, ফাইন। অ্যাট দ্য সেম টাইম শুধু বাংলাদেশের নাগরিকদের এবং সারা পৃথিবীর মানে নেতাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে এইখানে আপনার এই তথাকথিত মধ্যমায়ের দেশ বানাবার যে একটা মানে প্রতারণা শেখ হাসিনা করার নামে বাংলাদেশে কি চূড়ান্ত পর্যায়ে রসাতলে দিয়ে গেছিল, এবং এখানে আপনার মানে আপনার বাংলাদেশে একজন আপনার স্লোবান মিলোসেভিকের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে, হ্যাঁ, এখানে গণতন্ত্র নিঃশেষ হয়েছিল, এখানে মিডিয়া ছিল, কিচ্ছু ছিল না, টোটাল স্টেট অফ বাংলাদেশের টোটাল পরিস্থিতি উনি অ্যাজ এ হোল উনি জাতির উদ্দেশ্যে উনি একটা বক্তব্য দেওয়া উচিত ফর রেকর্ড, এবং যেখান থেকে আমাদের কাজটা শুরু করতে হবে যে এই আছে না যে আমি এত টাকা পেয়ে হাত দিয়ে শুরু করলাম, আমি এইটা পেয়েছিলাম, যেমন আপনি ছোট্ট একটা আমি সময় নেব, আপনার মেট্রো রেল, শেখ হাসিনা কি বলেছিল যে মেট্রো রেল ঠিক করতে 1 বছর লাগবে, মানে কত ধানায় পানি মিথ্যা কথা, তারপরে এটা ঠিক করতে 350 কোটি টাকা লাগবে, এখন দেখা গেল 350 কোটি টাকা 3 কোটি টাকায় মেট্রো রেল ঠিক হয়ে যায় প্রায়, খেয়াল করবেন। আর আপনার মানে মানে 1 বছর না, যে কোনো সময় মেট্রো রেল মানে অপারেট করার মতন অবস্থা আছে, যে আমাদের সরকার প্রধান এবং সরকারের লোকরা প্রতিনিয়ত জোচ্চুরি করতো, মিথ্যাবাদী, আপনি মিথ্যার আশ্রয়িত জনগণের সাথে প্রতারণা করত। আমি যদি বলি যে আপনার এই যে আপনার যদি বলে কিন্তু কি বলে সড়ক ভবনে আগুন ঠাগুন লাগাচ্ছে, এই সরকারের দুর্নীতির কাগজপত্র সরকার নিজে পোড়ানোর জন্যেই এই ধরনের একটা আপনার এই মানে নাশকতার কাহিনী তৈরি করছে, এবং মনে করছে যে মেট্রো রেলে অগ্নিসংযোগ হলে ভাঙচুর করলে জনগণ মানে হবে সংবেদনশীল হবে, জনগণ সহানুভূতিশীল হবে। কিন্তু একটা মিথ্যাবাদী সরকার যদি প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে মিথ্যা দিয়ে ঘুমাতে যায় মিথ্যা কথা বইলা, সে সরকারের কোনো কথাই তো মানে বিশ্বাস করে না। প্রমাণ হলো যে আপনার মেট্রো রেল সেইভাবে তেমন কোনো ক্ষতি হয়নি। আর আরেকটা সেদিন তো বড় একজন মানে এটা আমি প্রফেসর আলী রিয়াজ অথবা কারো একজন একটা লেখা পড়ছিলাম বোধ হয়, সেখানে তার একটা মন্তব্য ছিল, একটা স্বৈরাচারী সরকারের যখন পতন ঘটে তখন সেই স্বৈরাচারী সরকারের যে ক্ষোভটা, সে ক্ষোভগুলো বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার উপরে যে ক্ষোভ, কারণ তারা তো হাতের নাগালে পায় না, তখন কী করে তার সৃষ্টি স্থাপনাগুলোর প্রতি থুতু মারবে, ঢিল মারবে, এটি স্বাভাবিক। তো যাই হোক, আমি মনে করি এই আমাদের টোটাল জনগণকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, যে মানে স্বৈরাচারে পতন ঘটেছে, আপনার বিজয় অর্জন হয়েছে, এখন বিজয়কে সংহত করেন, এখন মানে আমরা এখন দেশের জন্য সবাই মিলে কাজ করবো, ভেদাভেদ ভুলে সবাই মিলে কাজ করবো। ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ কামরুল হোসেন। এবার ফিরছি আপনার কাছে। আমি একেবারে টু দ্য পয়েন্টে 3টা কথা বলি। বিচারটা খুব জরুরি, কারণ আস্থা অর্জনের জন্য। দেখুন 2006-07 সেনা সমর্থিত সরকারের সময় আমরা দেখেছি 2 দলের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা -2 পরে -1 হয়েছে, আমরা দেখেছি ওগুলো সবগুলো সাজানো। এরকম বিচার হলে কিন্তু আস্থা নষ্ট হয়ে যাবে। এবার বিচারটা প্রকৃত অর্থে করতে হবে। 2, রিপন ভাই যে কথাটা বললো যে আমরা মেট্রো রেল ঠিক করার জন্য যে হিসাব দিয়েছি, বিশ্ববিদ্যালয় একই রোগে আক্রান্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি জানি না এক্স্যাক্টলি কত, 15 কোটি টাকা লাগবে নাকি চেয়ার টেবিল ভাঙার খরচ। কি একটা বদভ্যাস হয়ে গেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মানে আমাদের কয়টা লাশ পড়েছে আমাদের সরকার বাহাদুর গুনতে পারেনি, কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইরা তাদের কত টাকা ক্ষতি হয়েছে সেটা কিন্তু ক্যালকুলেট করে ফেলেছে। এই হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, এটা দূর করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের
এবং এটা ফিগারটা আবেগী জাতি। ফিগারটা মিথ্যা। হ্যাঁ, ফিগারটাও মিথ্যা। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, পিএসসি একটা গুরুত্বপূর্ণ জায়গা। প্রশ্নপত্র ফাঁস করে ড্রাইভাররা কোটিপতি হয়ে গেছে। ইউনূস স্যার কয় দিকে তাকাবে? ওদিকে একটু তাকানো উচিত। ওটা তো হলো আমাদের অফিসার তৈরির ফ্যাক্টরি, যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সেই অফিসার দিয়ে আমাদের দেশ চলে। এদের দিয়ে যে কি হবে জানি না। আর যেই বদভ্যাসের কারণে আমরা ধ্বংস হয়ে গেছি সেটা হচ্ছে আমরা প্রশংসাকে পূজায় রূপান্তরিত করি, আর সমালোচনাটা বুঝি না, এটাকে কুৎসায় নিয়ে যাই। এই জাতিটা উই নিড টু লার্ন হাউ টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন দ্য টু। এই জিনিসটা যতদিন না আসবে এই জাতি শুধু রক্তই দিয়ে যাবে, আমাদের কিছু হবে না। সবশেষ কথা, দেখুন আমি 32 নম্বরে আবেগ আপ্লুত সময়ে 15 তারিখে দেখেছি রোকেয়া প্রাচী, উনি অনেক অভিমান করে কতগুলো কথা বলেছেন। এটা আবেগের কথা, কিন্তু 650টি ছাত্র জনতার রক্তে ভেজা বাংলাদেশ যখন রক্তের গন্ধটা, আপনি কি একই আবেগ যখন বিশ্বজিৎ যখন মারা গেল নির্মমভাবে, বিশ্বজিতের মৃত্যুর পরে কি আপনি রোকেয়া প্রাচীর মানে কোন আবেগ দেখেছিলেন? এই জিনিসটাই বলতেছি যে আপনি যদি 14 তারিখে এই জিনিসটা বলে 15 তারিখে আমাদের সকলের শ্রদ্ধেয় নেতার উদ্দেশ্যে বলতেন, তাহলে আমাদের বাচ্চাগুলো বুঝতো যে সকল শহীদের প্রতি সমান দৃষ্টি আছে। আমাদের বুদ্ধিজীবীদের বোধহয় পুনর্পাঠের প্রয়োজন রয়েছে, যে আমাদের এই জেড মানে জেনারেশন জেডকে বুঝতে হবে এবং অন্তর্বর্তী সরকারকেও, কালীন সরকারকেও বুঝতে হবে তারা কিন্তু মাঠে, তারা ক্লাসে থাকলেও মনটা মাঠে, তাহলেই লক্ষ্যে পৌঁছানো যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও দীর্ঘ সময় এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।